জাস্ট পেপার লেভেল সেটে দেওয়া হয়, পেপার লেভেল, ঠিক পেপার না, কোনো কোনো পলিমার ক্ষেত্রে লেভেল ব্লু দিয়ে একদম আঠা পাতলা, অনেক সময় পাতলা লেয়ার থাকে, সবসময় অবশ্য থাকে না। কোনো কোনো ক্ষেত্রে আমি দেখছি, যেমন আমাদের দেশে অত বেশি থাকে না, কিন্তু আমি বাইরে দেশে দেখছি যে অনেক ক্ষেত্রেই এটা পরিমাণে খুবই পাতলা, এত পাতলা মানে ফিল্ম আর কি, পুরোপুরি একদম পাতলা কঠিন একটা লেয়ার দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে। আচ্ছা, একটা হচ্ছে ইলেকট্রনিক প্যাকেজিং এ অনেক সময় ইউজ হয়। প্যাকেজিং এ দেখা যাবে কি যে অনেক সময় কি দেখা যায় যে যে প্রোডাক্ট গুলো আমাদের বাসায় আসে সেগুলোকে অনেক সময় কিন্তু পলিমার একটা কোটিং দিয়ে দেওয়া হয়। এক্সট্রুশনের মাধ্যমে পলিমারে কোটিং দেওয়া যেতে পারে আর কি। এখানে ছবিটা একটু দেখানো হয়েছে, ছবিটা দেখে একটু বলো দেখে যে কিভাবে করতেছে, কি হচ্ছে এখানে বলতে পারবা? ওপরের ছবিটা স্যার বোঝাটা বেশ জটিল, মানে নিচেরটা পুরোটা বরং বেশ পুরোটা বোঝা যায়। বুঝতে হবে না, তুমি দেখো যেখানে এখানে বলছে একটা ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকের গায়ে একটা কোটিং পলিমারে কোটিং দিবে, আনকোটেড ফ্যাব্রিকটা এখান থেকে আসতেছে। তো এই ফ্যাব্রিকটা কি রোলারের মাধ্যমে মাধ্যমে কি পলিমারে যে এক্সট্রুডেড ডাই আছে ডাইয়ের কাছাকাছি নিয়ে আসতেছে, যেটার মধ্যে কোটিং দেওয়া হবে সেটা হচ্ছে একটা ফ্যাব্রিক। স্যার আপনার পয়েন্টার দেখতে পাচ্ছি না। আমার পয়েন্টটা দেখতে পাচ্ছেন? এখন পাচ্ছ? এখন পাচ্ছ? না, হ্যাঁ এখন পাচ্ছি স্যার। এইটাকে দেখো একদম বাম দিকে যে আনকোটেড ফ্যাব্রিক, মানে ফ্যাব্রিকটা হচ্ছে এটা, এটার উপর কোটিং দেওয়া হবে আর কি। ফ্যাব্রিকটাকে কি করছে, প্রথমে রোলারের মাধ্যমে যে এক্সট্রুডেড ডাই আছে ডাইয়ের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। তখন এই কি হবে, এই ফ্যাব্রিকটার গায়ে একটা কোটিন পলিমারে কোটিন পড়ে যাবে। সেই ক্ষেত্রে তাহলে এক্সট্রুডার থেকে যে পলিমারটা এক্সট্রুড হয়ে আসছে সেটার শেপ কেমন বলো দেখি। মানে এই ক্ষেত্রে যেটা হচ্ছে আনকোটেড ফ্যাব্রিকটার উপরে কোটিং দিতে হবে। ফ্যাব্রিকটা কি করলো, কোনো না কোনো রোলারের মাধ্যমে এক্সট্রুডের যে ডাই আছে ডাইয়ের কাছাকাছি নিয়ে আসলো। এই না কাছাকাছি নিয়ে আসার সময় দেখা গেল কি এটা পলিমারের লেয়ার পড়ে গেল। সেক্ষেত্রে ডাই পলিমার এক্সট্রুডারের মাধ্যমে বা এক্সট্রুডার থেকে ডাইয়ের পরে যে পলিমারটা আসবে সেই পলিমারটার শেপ কেমন? ও স্যার ফ্ল্যাটই হবে, কোটেড ফ্ল্যাট হবে ফ্ল্যাট। এবং খুবই পাতলা একটা ফিল্মের মতো। যখন এটা কাছাকাছি আসবে কি হবে, এই ফ্যাব্রিকের গায়ে সেই ফিল্মটা লেগে যাবে, তারপরে এটাকে আবার পাস করে দেওয়া হচ্ছে। পাস করে আবার আবার যখন রোলারের মাধ্যমে মানে পাস করছে তখন দেখা যাচ্ছে কি যে ওই লেয়ারটা ফ্যাব্রিকের গায়ে, পলিমার লেয়ারটা ফ্যাব্রিকের গায়ে অ্যাডার হয়ে লেগে যাচ্ছে। মেন জিনিস দেখাচ্ছে যে এখানে কি করছে, এক্সট্রুডার থেকে ডাই থেকে যে পলিমারটা আসতেছে, পলিমারটা একটা ফিল্মের মধ্যে তৈরি হয়ে আসতেছে, এবং যখন আনকোটেড ফ্যাব্রিকটা এই ফিল্মের কাছাকাছি আসলো তখন কি ফিল্মের গায়ে লেগে গেল। তারপর যখন রোলারগুলোর মাধ্যমে পাস করলো তখন কি হলো, অ্যাডিশনটা ভালো একটা অ্যাডিশন হয়ে গেল, এবং কি ফ্যাব্রিকের গায়ে যে পলিমারের কোটিনটা পড়ে গেল আর কি। তারপর এটাকে পেঁচায় নিল। এটা এখানে কি এখানে ফিল্ম দেখানো হচ্ছে, অন্য কোনো শেপের কোটিন কি দেওয়া যাবে, তোমার কি মনে হয়? মানে এখানে দেখানো হলো যে যেই শেপটা দেখানো হলো এটা জাস্ট কি একটা পাতলা ফিল্ম তৈরি হলো এক্সট্রুডার থেকে, সেটা ফ্যাব্রিকের গায়ে লেগে গেল। আমি এখন প্রশ্ন করছি যে এখানে তো ফিল্ম তৈরি করলো, কিন্তু অন্য কোনো ধরনের কোটিন কি এই টেকনিকের মাধ্যমে দেওয়া যাবে, অন্য শেপের কোটিন? অন্য ক্রস সেকশনের স্যার এভাবে দেওয়া যাবে, কিন্তু এর জন্য ডাইটাকে স্পেশালি তৈরি করে নিতে হবে, যেমনটা হ্যাঁ, নিচে ছবিতে দেওয়া আছে। ডাই থেকে যেরকম প্রোডাক্ট আসবে সে ধরনের কোটিনে কিন্তু ফ্যাব্রিকের গায়ে লেগে যাবে। এখানে ফ্যাব্রিক দেখানো হচ্ছে, অন্য কোনো ইয়ে হতে পারে, অন্য কোনো ম্যাটেরিয়াল হতে পারে। ডাই থেকে যে ধরনের পলিমারটা বের হয়ে আসবে সেটা কিন্তু এখানে কি হবে, ফ্যাব্রিক বা এই যেই যার উপর তুমি কোটিংটা দিবা তার গায়ে কিন্তু লেগে যাবে। এখানে দেখানো হচ্ছে কি ডাই থেকে একটা ফিল্ম তৈরি হচ্ছে। এইভাবে এক্সট্রুশনের মাধ্যমে কোটিং দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে কোটিং দেওয়া হচ্ছে আর কি। আচ্ছা, এরপরে বই যেটা বলা হচ্ছে যে রিসেন্ট কিছু এক্সট্রুশন টেকনিকের মধ্যে কিছু চেঞ্জ আনা হয়েছে, সেগুলো একটু বলতেছে। প্রথমে বলছে যে ক্রো এক্সট্রুশন। ক্রো মানে কি, একই সাথে দুই বা তিন বা একের থেকে বেশি যদি কোনো এক্সট্রুশন একই একই সময় করা হয় এটাকে বলছে ক্রো এক্সট্রুশন। তো এখানে দেখো ছবি দেখানো হয়েছে, দুটো ছবি আছে এখানে, একটাকে বলছে কাস্ট ফিল্ম, একটা হচ্ছে ব্লো ফিল্ম। যেহেতু কো এক্সট্রুশন কি হবে, অনেকগুলো এক্সট্রুডার থাকবে একই সাথে। দেখো এখানে দুটো ছবির মধ্যে দেখানো হচ্ছে, দেখেন তিনটা এক্সট্রুডার দেখানো হয়েছে উপরটাতে, এক্সট্রুডার এ, এক্সট্রুডার বি, এক্সট্রুডার সি, তার মানে কি তিনটা ডিফারেন্ট এক্সট্রুডার আছে। এখানেও দেখো এটা আছে, এখানে দুই মানে কি করতেছে, কো এক্সট্রুশন করতেছে দুই ভাগে, দুই রকম বলতেছে, একটাকে বলছে ব্লো ফিল্ম, একটা কাস্ট ফিল্ম, যার ক্ষেত্রে কিন্তু কো এক্সট্রুশন। প্রথমটায় দেখো তিনটা এক্সট্রুডার এ বি সি, নিচের ছবিটা কি এখানে, এখানেও তিনটা এক্সট্রুডার, কিন্তু এখান থেকে দুই রকমের মানে এখানে প্রোডাক্টটা মানে পলিমারটা দুই ধরনের, এ আর বি, আর এখানে তিন ধরনের পলিমার একই সাথে এ বি সি। যেহেতু একই সঙ্গে তিন বা দুই বা একের থেকে বেশি এক্সট্রুডার বা এক্সট্রুশন করা হচ্ছে, এটাকে বলছে কো এক্সট্রুশন। এরকম কো এক্সট্রুশন করে কি ভালো, কি মনে হয় এটা কি ভালো নাকি খারাপ?
কোন সেন্সে স্যার? হ্যাঁ, তার মানে কি ভালো হইতে পারে, ভালো মানে কি যেহেতু এখানে একই সাথে দুই ধরনের পলিমারকে এক্সট্রুড করা হচ্ছে, এটা এই জন্য একদিকে ভালো হতে পারে। স্যার হতে পারে। তো সেই যদি সেরকম করতে হয় তাহলে এরকম কোএক্সট্রুশন করতে হবে। যে এ নাম্বারে যেখানে বলছে ব্লন ফিল্ম, এখানে কি হচ্ছে বলতে পারবা? প্রোডাক্টটা এখানে স্যার কেমন, প্রোডাক্টটা কেমন বা মেকানিজমটা কেমন ভিতরে? প্রথমে সি নাম্বার এক্সট্রুডার থেকে যে প্লাস্টিকটা বেরোচ্ছে সেটাকে ফিল্ম ব্লোয়িং এর মাধ্যমে বড় করা হচ্ছে, এবং তারপর এটা এটা যখন একটু বড় হচ্ছে তখন এটার ভেতরেই মানে এই 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 ফুলে যাওয়া এই বেলুনটার ঠিক ভেতরেই আবার এক্সট্রুশন বি এর প্লাস্টিকটা দেওয়া হচ্ছে এবং সেটাকেও একসাথে ব্লো করা হচ্ছে। তারপর দুটোই তারপর একসাথে বড় হলে তিন নাম্বারে এও দেওয়া হচ্ছে, এবং এ বি সি যখন কিছু মোল্টেন থাকে তখনই তারা অ্যাডহেয়ার্ড হয়ে যাচ্ছে। ফাইনালি যে বড় আকারের যে বাবলটা পড়বে সেই বাবলটা আসলে হবে একটা 3 লেয়ার বাবল। তারপরে বাবলটা যখন যখন ভেতরটা পুরো সলিডিফাই হয়ে যাবে, যখন আর স্টিক করবে না, তখন তাদেরকে একসাথে একসাথে পরে রোল করা পরে হবে এবং হ্যাঁ, তারা প্যাকেজিং। তারপরে না হলো, কিন্তু ব্লোন ফিল্ম, এখানে ব্লোন ফিল্ম কেন বলছে? এখানেও স্যার ওই ব্লোন ফিল্ম টেকনিকের মাধ্যমে এয়ার ব্লো করা হচ্ছে হ্যাঁ, মাঝখান দিয়ে বেলুনটা অ্যাপ্লাই ফুটে করা ওঠার জন্য। হচ্ছে আর কি। তো এই জন্যই বলছে ব্লোন ফিল্ম আর কি। তো এখন এখানে ও যেটা বললো যে প্রথমে সিবিএ, সেরকমও নাও হতে পারে, কিন্তু মানে যে কোনোটাকেই আগে নেওয়া যেতে পারে, যে কোনোটাকে কিন্তু পরে নেওয়া যেতে পারে। মানে তুমি যে লেয়ার, অবশ্যই এটা কি একটা কম্পোজিট বা লেয়ার প্রোডাক্ট হবে, তো এখন কোনটাকে আগে আগে দিবা কোনটাকে পরে দিবা সেটা অনুযায়ী কিন্তু প্রোডাক্টটা ভিন্ন ভিন্ন করা যেতে পারে আর কি। এখন স্যার মানে সি সবচেয়ে নিচে, তারপরে বি এর এন্ট্রি, তার উপরে এ এর এন্ট্রি, এই সিস্টেম বলছে প্রথমে সি তারপর বি তারপর এ। সেটা সে বলছে, হ্যাঁ এটা তার ঠিক সেক্ষেত্রে এটা সেটা বলছে, কিন্তু এখানে তুমি ভ্যারি করে মানে এবিসি ভ্যারি করে কি যেরকম ধরনের প্রোডাক্ট দরকার সে ধরনের প্রোডাক্ট তৈরি করা কিন্তু যেতে পারে আর কি। আচ্ছা, নিচেরটাতে এটাকে বলছে কাস্ট ফিল্ম। এখানে কি হচ্ছে বলো দেখি, এখানে কিন্তু কোনো ইয়ার নাই। এখানে যখন এক্সট্রুডার থেকে আসতেছে, এখানে দুই ধরনের এক্সট্রুডার দেখানো হচ্ছে বি আর এ, তার মানে এটা কি এ বি এ এরকম একটা লেয়ার হবে আর কি, মানে দুই পাশে বি হবে বা মাঝখানে এ হবে, এরকম কিছু একটা হবে আর কি। এখানে কিন্তু কোনো মানে এয়ার ব্লো করছে না, এখানে তাহলে কি হচ্ছে? এখানে তিনটে এক্সট্রুডার স্ট্রিংকে একটা একটা স্লিট টাইপ নজলে কনভার্স করা হচ্ছে। যখন কনভার্স করে তখন তার লেয়ার ইন্টারমিক্স না হয়ে তিনটা লেয়ার একসাথে একসাথে ফিউজড অবস্থাতেই একটা ফিল্ম হিসেবে তারা একসাথে কাস্ট হচ্ছে। একসাথে আসতেছে, তারপরে রোলারের মাধ্যমে যখন পাস পাস করতেছে তখন তখন অ্যাডিশনটা ভালো হয়ে যাচ্ছে। এবং একদম শেষ প্রান্তে গিয়ে যদি সাইডের দিকে কিছু অ্যাডহেশন খারাপ হয়ে থাকে ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সেটা অবশ্য করা হচ্ছে। তো এই দুটার মধ্যে, তাহলে এই দুটার মধ্যে ভালো প্রপার্টি কোনটা পাওয়া যাবে বলতে পারবা, বা কোনটার প্রপার্টি কেমন হবে? এখান থেকে কি বলা যাচ্ছে যে এটা ভালো বা এটা খারাপ, এটা কি দেখে কি বলা যায়? এটা বলাটা খুব কঠিন, কেননা দুটোতেই ইন্টারমিক্সিং এর চান্স আছে, এবং অ্যাডহেশন তো অ্যাকচুয়ালি এয়ার এয়ার ব্লো বা প্রেসিং এর উপর খুব বেশি বেশি এয়ার নির্ভর ব্লোতে করবে না। বেশি হবে নাকি এখানে যখন রোলারের মধ্যে পাস করবে তখন অ্যাডিশন ভালো হবে? মানে এখানে প্রেস হওয়ার সম্ভাবনা বেশি না, দুইটা দুইটা তিনটা একসাথে আমরা যখন রোলারের মধ্যে পাস করছি, এখানে তো কি একটা প্রেসার পড়ছে, সেটা চিন্তা করলে অ্যাডিশন কোনটাই বেটার হওয়ার কথা? কিন্তু স্যার উপরের ইমেজটাতেও তো স্যার স্যার ফাইনালি কন্টিনিউয়াস রোল ইউজ করাই হচ্ছে। সেটাও ঠিক। তা আমি আসলে বুঝতে পারি না, আমি মানে যদিও বই একটা জিনিস বলা হয়েছে দেখো তোমার দেখো, কিন্তু আমি এটা আমার কাছে ক্লিয়ার না, মানে আমার তো মনে হচ্ছে না যে এখান থেকে আমি অ্যাডিশন বলতে পারছি আর কি। যেমন এখানে বলছে যেটা যেটা হচ্ছে কাস্ট প্রোডাক্ট, সেখানে নাকি কি হচ্ছে মানে ক্লারিটি ভালো হচ্ছে এবং কি গ্লস ভালো হচ্ছে, যেটা বলছে কোনটা? আহ, কাস্ট প্রোডাক্টের ক্ল্যারিটি এবং গ্লস, এটা হ্যাঁ, তো কাস্ট প্রোডাক্টে গ্লস কেন ভালো হবে আমি এটা বুঝতে পারিনি আর কি। এখন স্যার এখানে ক্লারিটি কেন ভালো হবে মানে এটার থেকে কেন ভালো হবে এটা আমার কাছে ক্লিয়ার না আর কি। আবার বলতেছে যে যখন তুমি ইয়ে করবা কি ব্লোন ফিল্ম করবা তখন নাকি অ্যাডিশন ভালো হবে, এইটা আমার কাছে ক্লিয়ার না, মানে আমি বুঝতে পারি না অ্যাডিশন কেন এখানে ভালো কেন এখানে কম আর কি। মানে এটা কেন গ্লস বেশি এটা কেন গ্লস কম এটা আমার কাছে ক্লিয়ার না, মানে এখানে কেন গ্লসি হবে এটা আমি বুঝতে পারিনি। তোমাদের বলতে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্যার একটা প্লাস্টিক ফিল্ম গ্লসি হয় কখন, সেটাই তো আমরা বুঝতে পারছি না। এটা যখন লেয়ারটা হচ্ছে খুবই স্মুথ হয় তখন সেটা স্মুথ হলেই গ্লসি গ্লসি হওয়ার হয়। কথা, স্মুথ হলেই হয়তো বা গ্লসি হওয়ার সম্ভাবনা একটু বেটার থাকবে না। মানে এখানে তো তোমার পলিমার তোমাকে ধরতে হবে, পলিমার গুলো একই তাই না, পলিমার তো ভিন্ন ভিন্ন হবে না, পলিমারকে তো অবশ্যই একই ধরতে হবে, মানে পলিমারটা তো ফিক্স রেখেই তো বলতে হবে। তো যেখানে স্মুথ হবে সেখানে তো গ্লসি হওয়ার সম্ভাবনা একটু বেশি আর কি।
হ্যাঁ, কিন্তু শুধুমাত্র এই ফ্যাক্টর এখন স্যার সারফেস রিফ্লেকশনের প্রপার্টি তো কিছু নির্ভর করে। ইনফ্যাক্ট আমরা যেটা বলছি গ্লসি, এটা হচ্ছে আমরা কোয়ান্টিফাই করতে পারছি না। যদি ধরুন যে সারফেস সারফেস রিফ্লেক্টেন্স বা সারফেস থেকে সারফেস স্ক্যাটারিং এর কোনো প্রোফাইল থেকে বলা হতো, তাহলে হয়তো রিলেট করা ইজি হতো। আর যদি ক্ল্যারিটির ব্যাপার হয়, তবে ক্ল্যারিটি হবে যদি যদি ক্ষেত্রে ইনক্লুশন ইনক্লুশন বা এয়ার বাবল ট্র্যাপ না থাকে, তবে ক্ল্যারিটি বেশি হবে। যদি এখন এয়ার বাবল ক্রিস্টালাইনিটি এখান কম থেকে, হয়, হ্যাঁ তাহলে তাহলে এয়ার বাবল কি করে, তাহলে সেইটা চিন্তা করলে তাহলে আবার কোনটাই বেশি, মানে এয়ার বাবল, হ্যাঁ এয়ার বাবল না থাকলে তো একটু ক্লারিটি ভালো হবে, কিন্তু এয়ার বাবল এখানে তো এয়ার বাবল বের হয়ে যাবে অবশ্যই, যখন ওর মধ্যে পাস করবা এয়ার বাবল থাকলে সেগুলো বের হওয়ার পসিবিলিটি আছে। এখান থেকেও কি এয়ার বাবল বের হয়ে যাওয়া, অবশ্যই এখানে তো এয়ারই ব্লো করছে, সেখানে কি এয়ার বাবল থাকবে? এখানে দুটো লেয়ারের মাঝখানে যদি এয়ার বাবল আটকে যায়, তাহলে কিছুটা প্রবলেম হতে পারে। কিন্তু 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 নিচেটাতে নিচেটাতে মানে কাস্ট ফিল্ম প্রসেসে আমার আমার মনে হয় না যে এয়ার বাবল ঠিকঠাক আসতেছে। কেননা এখানে এই যে তিনটে এক্সট্রোডারের স্ট্রিম যেখানে কনভার্জ করেছে, সেখানে প্রেসারাইজিং এর কারণে এয়ার ব্যাক প্রেসারের মাধ্যমে আবার চলে যেতে পারে। এই যে আমরা এক্সট্রুশনে আগে বলেছিলাম যে এক্সট্রুশনের ফিড জোন থেকে কম্প্রেশন জোনে যখন যখন কম্প্রেস করা হয়, তখন তখন এয়ারটা ব্যাক প্রেসারের কারণে আবার ফিড ফিড জোনে ফেরত আসে। এরকম কিছু হতে পারে। এজন্য ক্ল্যারিটি তাহলে ক্ল্যারিটিটা সেটার কারণে হতে পারে, সেটার কারণে হয়তো বা এখানে যেহেতু এখানে কম্প্রেস করছে সেখান থেকে কত কিছু এয়ার বের হলো, বের হয়ে যেতে পারে আর কি। সেটার কারণে হয়তো বা হতে পারে আর কি, এখানকার ক্লারিটি বেশি এটার থেকে আর কি। আর এছাড়া গ্লসের ক্ষেত্রে যদি ট্রান্সপারেন্সির কথা ধরেন, তবে তবে আমি তবে আমি বলবো যে যদি র্যাপিড কুলিং যদি সম্ভব হয়, তবে এটা ক্রিস্টালিনিটি কম হবে, এবং ফলে ক্রিস্টালিনিটি কম হলে ট্রান্সপারেন্ট বেশি হবে। কারণ ক্রিস্টালের পিরিয়ডিক লাইট ট্রান্সমিট করতে বাধা দিতে পারে, বা গ্রেইন বাউন্ডারি বা স্ফেরুলাইট বাউন্ডারিও বাধা দিতে পারে। এখান থেকে আমরা সেটা এখান থেকে তো বোঝা যাচ্ছে না, তারা এখান থেকে তো সেটা বোঝা যাচ্ছে না। তবে স্যার এটা একটা ভাববার বিষয় যে যে এই এক্সট্রুশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ার কুল হচ্ছে। এয়ার কুল রিলেটিভলি স্লো, ফলে এখানে ক্রিস্টালাইজেশনের কিছু চান্স আছে। কিন্তু স্যার রোলটা কিন্তু নিচের ক্ষেত্রে ক্ষেত্রে রোল ফিল্মের ক্ষেত্রে যদি রোলটাকে আগে থেকে ঠান্ডা করে রাখা হয়, বা রোল থেকে যদি হিট এক্সট্রাকশন ব্যবহার করা হয়, তবে মেটাল সারফেসটাই কিন্তু হিট অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সেক্ষেত্রে ক্রিস্টালিনিটি হওয়ার চান্স কম, এবং সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি বারবার কিছুটা চান্স থেকে যায়। হম, সেটা হলে হতে পারে, কিন্তু এখানে এত ডিটেল অবশ্য বলছে না আর কি, জাস্ট একটা কথা মানে কারণটা কি এটা বলে ছেড়ে দিল আর কি। সেগুলা কারণ থাকতে পারে, এত ডিটেল এখানে বলা হচ্ছে না আসলে। আচ্ছা, তো দুইভাবে যেটা মিলে কি এখানে দুটা একটা কনস্ট্রাকশনের টেকনিক, দুটাতে কি দেখা যাচ্ছে একই সাথে দুই ধরনের এক্সট্রুশন করা যায়, দুইবার তার থেকে বেশি পরিমাণে একই সঙ্গে এক্সট্রুশন করা যাচ্ছে। এরপরে আরেকটা টেকনিক বলা হচ্ছে বইয়ে, যেটাকে বলতেছে যে হাইলি ওরিয়েন্টেড গ্রিড, মানে গ্রিড তৈরি করছে। এটা মেইনলি অ্যাপ্লিকেশন হচ্ছে সয়েলে, মানে সয়েলে মাটির মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে কি পলিমারের এরকম গ্রিড দিয়ে দেওয়া হচ্ছে, তো কি সয়েলের স্ট্রেংথ অনেক বেড়ে যায়। এখানে কি করছে দেখো, ছবিটা একটু দেখো, ছবি দেখে বুঝতে পারবো তোমরা কি জিনিস হচ্ছে। প্রথমে পলিমারের একটা শীট তৈরি করছে, সেই শীটটাকে এরপরে এক্সট্রুশনের মাধ্যমে পলিমার শীট তৈরি করছে। শীট তৈরি করার পরে সেটাকে যখন বাইরে নিয়ে আসলো, সেটাকে পাঞ্চ করছে। পাঞ্চ করলে কি হবে, এই শীটটার মধ্যে অনেকগুলো হোল তৈরি হয়ে গেল। এরপরে সেগুলাকে স্ট্রেচ করছে, একই ডিরেকশনে স্ট্রেচ করতে পারে, দুই ডিরেকশনে স্ট্রেচ করতে পারে। স্ট্রেচ করলে দেখা যাবে কি প্রথমে যেই হোলগুলা তৈরি হয়েছিল সেই হোলগুলা কি ওরিয়েন্টেড হয়ে গেল, এবং কি যেহেতু ওরিয়েন্টেড হয়ে গেল, কি দেখা গেল যে নেটটা তৈরি হচ্ছে, নেটের স্ট্রেংথ অনেক বেড়ে যাচ্ছে। আউটপুটটা দেখো এরকম একটা জিনিস হচ্ছে। এটা 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 একটা, এখানেও কিন্তু শীট, এখানেও কিন্তু শীট, কিন্তু এখানে কি পার্থক্য হচ্ছে যে এখানকারটা ওরিয়েন্টেশন কি অবশ্যই ইনিশিয়ালি যে প্রোডাক্ট, যে এক্সট্রুডার থেকে যে প্রোডাক্টটা শীটটা তৈরি হলো, তার থেকে যে আউটপুট যে শীটটা হলো, সেই শীটের স্ট্রেংথ অনেক বেশি। এবং এই শীটটা অ্যাপ্লিকেশন হচ্ছে মেইনলি এটাকে সয়েলের মধ্যে ইউজ করছে, মাটির মধ্যে যদি যখন এগুলো দিয়ে দিচ্ছে, মাটির স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। এই জন্য এই টেকনিকটাকে বলতেছে হচ্ছে হাইলি ওরিয়েন্টেড গ্রিড, মানে হাইলি ওরিয়েন্টেড গ্রিড তৈরি করছে এই টেকনিকটার মাধ্যমে আর কি। এখানেও কিন্তু প্রথমে এক্সট্রুশনের মাধ্যমে শীট তৈরি করছে, শীট তৈরি করার পরে সেই শীটটাকে প্রথমে পাঞ্চিং করছে, পাঞ্চ করে হোল তৈরি করছে, হোল তৈরি করার পরে এটাকে দুই পাশ থেকে টান দিচ্ছে। টান দিলে দুই পাশে দুই ডিরেকশনে কি হচ্ছে, ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। তখন কি পরিমাণ নেট তৈরি হচ্ছে, পরিমাণ নেটের স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এই নেটটাকে পরে কি রিইনফোর্সমেন্ট হিসাবে মাটির মধ্যে ইউজ করা হচ্ছে। অন্য জায়গায় ইউজ করা যেতে পারে, কিন্তু মেইন অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত সয়েলের মধ্যে ইউজ করতেছে।
এটা সম্পর্কে কেউ কিছু বলবে কিনা? এরপর আরেকটা টেকনিক বলছে যে রিঅ্যাকটিভ এক্সট্রুশন। এখানে যেটা করছে যে এখানে এক্সট্রুডারের মাধ্যমে ভিতরে আসার আগে কি করছে যে পলিমারাইজেশন যে টেকনিক, পলিমারাইজেশন মানে পলিমার তৈরি, সেটা একই সাথে এক্সট্রুশন মানে এক্সট্রুশন তো আছেই, তার আগে কি করছে রিঅ্যাকটিভ এক্সট্রুশন। তার মানে যে পলিমারটাকে এক্সট্রুশন করা হবে সেটা প্রথমে কি করছে পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি করে নিচ্ছে, তারপরে সেটাকে এক্সট্রুডারের মধ্যে পাস করছে। তার মানে একটা মেশিনের মধ্যেই পলিমারাইজেশন হচ্ছে, এক্সট্রুশন হচ্ছে। এটা একটু জটিল জটিল টেকনিক এবং খরচ অনেক বেশি, এটা কস্ট অনেক বেশি, কিন্তু কি হচ্ছে একই সাথে পলিমারাইজেশন হচ্ছে, একই সাথে সরি এক্সট্রুশন হচ্ছে, দুইটা জিনিসই একই সাথে হচ্ছে, যার জন্য অনেক ক্ষেত্রে এখন রিঅ্যাকটিভ এক্সট্রুড ইউজ করতেছে। পলিমারাইজেশনও হচ্ছে একই সাথে এবং এক্সট্রুশনও হচ্ছে, দুইটা কাজে একই সাথে হচ্ছে। কিন্তু অবশ্যই কি এই যে এর মধ্যে যেহেতু দুইটা কম্পোনেন্ট আছে, এটা মানে মেশিনটার কি কস্ট অনেক বেশি। এগুলাই আমি আজকে বললাম যে কি যে পলিমার এক্সট্রুশনে যদি ডাই যদি ভ্যারি করা হয় তাহলে দেখা যাবে কি ভিন্ন ভিন্ন ধরনের আউটপুট পাওয়া যেতে পারে আর কি। কোনো কোশ্চেন করবে কেউ? আমার একটা ফোন আসছে, আমি একটু ফোনে কথা বলি 1 মিনিট। টাকা দিয়ে দিবে, বুঝছেন? আমি টাকা দিতে বাসায় 4,000 টাকা দিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, ক্লাসে 4,000 টাকা দিয়ে দিও। মানে পেপার চলে গেছে, চলে আসছে, ওখানে পাঠিয়ে দিয়েছে, আমাকে যেতে হবে, পাঠিয়ে দিয়েছে, ওদের পাঠিয়ে দিয়েছে, আমি ক্লাস নিচ্ছি, আমি ফোন নাম্বার বলতে পারবো। ঠিক আছে, 4,000 টাকা দিয়ে দেবো, ক্লাস নিচ্ছি। ক্লাসে এখন আমি দিতে পারছি না, আপনি 2,000 টাকা হয়েছে, আপনি ক্লাস পাঠিয়ে দিলে কত টাকা পাঠিয়ে দিয়েছে, আমি তো আমার তো কম হয়ে গেছে, ক্লাস নিচ্ছি না। 4,000 টাকা দিয়ে দিবা, ক্লাসে 2,000 টাকা পাঠিয়ে দিলে, ঠিক আছে। এ তোমাদের কিছু জিজ্ঞেস করার আছে কিনা? স্বাগত কি বলেছিল নাকি সবাইকে যে তুমি সিটি কবে দিবে সবাই? দিশা মঙ্গলবারে আর কি বলে দিয়েছিলাম। আচ্ছা, তুমি তাহলে রেকর্ডিংটা বন্ধ করে ফেলো, রেকর্ডিং করার দরকার নেই, রেকর্ড করার দরকার নেই, এটুকুই রেকর্ড করো। তাহলে মঙ্গলবারে সিটি নিবো আর কি, সবাই একটু প্রিপারেশন নিয়ে আসে, মঙ্গলবারে ক্লাসে সিটি নিবো আমি। আজকে কি আছে? আজকে প্রেজেন্টেশন আছে তোমাদের নাকি? কি জানি বলছিল স্বাগত যে আজকে কি আছে তোমাদের? আমাদের প্রেজেন্টেশন আছে। আচ্ছা, আমি তাহলে তোমাদের তাড়াতাড়ি শেষ করে দিই, অ্যাটেন্ডেন্স নিচ্ছি আর কি। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, roll 2, 3, Present, sir. 4, roll 4, 5, Present, sir. 6, Present, sir. 8, Present, sir. 9, Yes, sir. Roll 10, 10, ইয়েস স্যার, রোল 10। 11, Yes sir, 11. 12,
Yes, sir. 13, Present, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 23, 24, 23 আছো? 24, 24 নাই? 25, Yes, sir. 27, Yes, sir. 28, 28, 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 33, 33, 34, 34 নাই? 35, Yes, sir. 36, Yes, sir. 37, 37, 38, Present, sir. 39, 39 নাই? 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 44, Yes, sir. 45, 45, 46, Yes, sir. Sir, 46. 47, Present, sir. 47. 48, 48 নাই? 49, Yes, sir. 50, 50, Yes, sir. 50. 13 বাচ্চা 20, Yes, sir. 13 বাচ্চা 29, 29, 12 বাচ্চা 19, Yes, sir. আচ্ছা আমি এর পরের দিন একটু বলে দিই, এর পরের দিন আমি এক্সট্রুশন ইঞ্জেকশন মোল্ডিং পড়ানো শুরু করব। দেখো তোমাদের বইয়ে শেয়ার তো আচ্ছা আমি আবার শেয়ার করি তাহলে। ইঞ্জেকশন মোল্ডিং শুরু করব, এখান থেকে শুরু করে আমি যাব হচ্ছে ইভেন্টিং পর্যন্ত, ঠিক আছে? পেজ 288 পর্যন্ত পড়াবো। তবে এখান থেকে শুরু হবে, ইঞ্জেকশন মোল্ডিং থেকে শুরু হয়ে পেজ 278 থেকে শুরু করে ইভেন্টিং পর্যন্ত, বা একটু আগাতে পারি, ধরো এই পর্যন্ত, ওই পর্যন্ত ইভেন্টিং পর্যন্তই পড়াবো। তাহলে আগামী কালকে রোববার, তো কালকে এই পর্যন্ত 288 পর্যন্ত, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে কালকে। থ্যাংক ইউ।